শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে আমরা অনুশীলনী 1-এর প্রশ্ন 15 সমাধান করব। তো প্রশ্ন 15তে কি বলা হয়েছে? যোগ করো। তো প্রশ্ন 15তে তোমাদের বইয়ে ক, খ, গ এই 3টি কাজ দেওয়া হয়েছে। তো আমি প্রথমে কয়ের কাজটি লিখে নিলাম। তো কতে কি আছে? 0.4 পৌনঃপুনিক 5 প্লাস 0.1 পৌনঃপুনিক 34, অর্থাৎ এখানে দুটি ভগ্নাংশ, দশমিক ভগ্নাংশ যোগ করতে বলা হয়েছে। এখন এই দশমিক ভগ্নাংশ দুটি আমরা দেখি এরা কোন প্রকারের দশমিক ভগ্নাংশ। এখানে প্রথম যেই দশমিক ভগ্নাংশ এটা হচ্ছে আবৃত দশমিক ভগ্নাংশ, দ্বিতীয়টিও আবৃত দশমিক ভগ্নাংশ। এখন আবৃত দশমিক ভগ্নাংশ যোগ করার ক্ষেত্রে যদি আবৃত দশমিক ভগ্নাংশ দুটি অসদৃশ হয় তাহলে এদেরকে সদৃশ করে নিতে হয়। তো এখন এই দেখো আবৃত দশমিক ভগ্নাংশ দুটি সদৃশ হয় কিভাবে এটা আমি একটু বলে দিই। এখানে দেখো এটাতে অনাবৃত অঙ্ক একটি, এটাতেও অনাবৃত অঙ্ক একটি। তো অনাবৃত অঙ্কের উপর ভিত্তি করে দেখা যাচ্ছে সদৃশ, কিন্তু আবৃত অঙ্ক দেখো এটাতে একটি আর এটাতে দুটি। তো অনাবৃত অঙ্কের সংখ্যা উভয়টিতে সমান, কিন্তু আবৃত অঙ্কের সংখ্যা উভয়টিতে সমান নয়। এই কারণে এই ভগ্নাংশ দুটি পরস্পর অসদৃশ। এখন এদেরকে আমরা প্রথমে সদৃশ করে নিব, তারপর আমরা যোগ করব। তাহলে আমি কাজটা শুরু করছি। তোমরা একটু দেখো যে এভাবে লিখবে। এখানে অনাবৃত অঙ্ক সংখ্যা যথাক্রমে এখানে অনাবৃত অঙ্ক সংখ্যা যথাক্রমে 1, 1। এখন তোমাদের মধ্যে কেউ বলতে পারো, স্যার অনাবৃত অঙ্ক এইটাতে দেখা যায় 4, এটাতে 1। তো অনাবৃত অঙ্ক সংখ্যা 1 এবং 1 কীভাবে, আমি একটু বলে দিই। এই যে দেখো প্রথম ভগ্নাংশটিতে অনাবৃত অঙ্কটি হচ্ছে 4। তো 4 হচ্ছে একটি অঙ্ক, তো এই কারণে অনাবৃত অঙ্ক সংখ্যা 1। অনাবৃত অঙ্কটা হচ্ছে 4, তো 4 একটি অঙ্ক, এই কারণে অনাবৃত অঙ্ক সংখ্যা হবে 1। আর এটাতে তো অনাবৃত অঙ্ক 1 একটি অঙ্ক, এই জন্য অনাবৃত অঙ্ক সংখ্যা 1। অনাবৃত অঙ্ক এবং অনাবৃত অঙ্ক সংখ্যা কিন্তু এক নয়। যাই হোক, এখানে অনাবৃত অঙ্ক সংখ্যা যথাক্রমে 1 এবং 1, যাদের উভয়ে সমান, তারপর লিখব নিচে লিখব আবৃত অঙ্ক সংখ্যা যথাক্রমে কত হবে এটা বলে দিই। এখানে দেখো আবৃত অঙ্ক 5, তো 5 হচ্ছে একটি অঙ্ক, এই কারণে আবৃত অঙ্ক সংখ্যা এখানে হবে 1। তারপরে কমা, তারপরে দ্বিতীয়টিতে দেখো আবৃত অঙ্ক এখানে 2টি, এই 2 হচ্ছে আবৃত অঙ্ক সংখ্যা। অঙ্ক দুটি হচ্ছে 3 এবং 4। তো আবৃত অঙ্ক সংখ্যা যথাক্রমে 1, 2, যাদের লসাগু বের করতে হবে, আবৃত অঙ্ক সংখ্যার লসাগু বের করতে হবে, যাদের লসাগু 2। 1 এবং 2 এর লসাগু কিন্তু 2। এখন আমরা ভগ্নাংশ দুটিকে সুতরাং দিয়ে উপর থেকে নিচের দিকে লিখব। প্রদত্ত যে দুটি ভগ্নাংশ কত
0.4 তারপর নিচে লিখব 0.1/34। এখন আমরা এখানে সমান দিব, এখানে সমান দিব, সমান চিহ্নের ডান পাশে এখন আমরা এই প্রদত্ত ভগ্নাংশ দুটিকে সদৃশ করব। এখন সদৃশ যে করব, এখন উভয়টিতে অনাবৃত অঙ্ক সংখ্যা হবে, উভয়টিতে অনাবৃত অঙ্ক সংখ্যা হবে এই যে আমি তোমাদেরকে বোঝানোর জন্য গোল চিহ্নিত দিয়ে রাখি, একটি অনাবৃত অঙ্ক সংখ্যা উভয়টিতে একটি করে থাকবে, আর আবৃত অঙ্ক সংখ্যা উভয়টিতে দুটি করে থাকবে। আমি বোঝার জন্য গোল চিহ্নিত করে দিলাম। এখন দেখো, অর্থাৎ দশমিক বিন্দু সদৃশ ভগ্নাংশে দশমিক বিন্দুর ডান দিকে আমাদের মোট আপাত দৃষ্টিতে মোট 3টি অঙ্ক দেখা যাবে। তো আমি প্রথম ভগ্নাংশটা দিয়ে শুরু করি। 0. দেখো এই যে 4, এটা অনাবৃত অঙ্ক, এই যে 4 থাকবে। তো এখন এখানে দেখো প্রদত্ত ভগ্নাংশে আবৃত অঙ্কটা হচ্ছে 5। তো এখানে এই আবৃত অঙ্ক 5, এটাকে আমরা বারবার লিখে দশমিক বিন্দুর ডান দিকে মোট 3টি অঙ্ক মিল করব। তো 5 5 দশমিক বিন্দুর ডান দিকে দেখো এখন আমি 3টি অঙ্ক লিখলাম। এখন এই 3টির মধ্য থেকে প্রথম একটি অনাবৃত রাখি আর শেষের দুটি আবৃত, এই যে 5 আর 5। ঠিক আছে, এখন আবার আসো এটাতে, নিচেরটাতে 0.1, এই যে 1 দেখো অনাবৃত, আর এখানে তো আবৃত অঙ্ক দুটি অলরেডি আছেই, তাহলে আবৃত অঙ্ক 3 4। এখন তোমরা দেখো এই সমান চিহ্নের ডান দিকে যে দুটি ভগ্নাংশ, এখন উভয়টিতে দেখো অনাবৃত অঙ্ক একটি করে, আবৃত অঙ্ক দুটি করে। ঠিক আছে, এখন আমরা রেখা টেনে যোগ করে দিব। পাঁচ 4 9, 5 3 8, 4 1 5, তারপর দশমিক, তারপর 0। এখন দশমিক বিন্দুর ডান দিকের প্রথম অঙ্কটি রাখি আমি অনাবৃত, আর শেষের দুটি আবৃত। এখন এটি হচ্ছে নির্ণেয় যোগফল। তো আমি লিখে দিই, সুতরাং নির্ণেয় যোগফল 0.589। এই হলো আমাদের কয়ের সমাধান। তারপরে দেখো আমি খ করছি তোমাদের জন্য, 15 কত খ। তো ক্ষয়ের প্রশ্নটা আমি লিখে নিই, 2.0.5, তারপর প্লাস 8.0.4, হ্যাঁ, তারপর প্লাস 7.018। এখন দেখো এই প্রথম ভগ্নাংশটি আবৃত দশমিক ভগ্নাংশ, দ্বিতীয়টিও আবৃত দশমিক ভগ্নাংশ, তৃতীয়টি হচ্ছে সসীম দশমিক ভগ্নাংশ। এখন এদেরকে প্রথমে কি করে নিতে হবে, সদৃশ করে নিতে হবে। তো যদি সদৃশ করে নিতে হয় তাহলে প্রত্যেকটি ভগ্নাংশে অনাবৃত অঙ্ক সংখ্যা একই হবে, আবৃত অঙ্ক সংখ্যাও একই হবে। এখন একটু দেখে নিই, দেখো প্রথমটাতে অনাবৃত অঙ্ক এই যে 0, এটা একটা অঙ্ক, এটাতেও অনাবৃত অঙ্ক 0 একটা অঙ্ক, আর এটাতে দেখো অনাবৃত অঙ্ক 3টি। এই দশমিক বিন্দুর ডান দিকে দেখো 0 1 8, এটাতে অনাবৃত অঙ্ক হচ্ছে 3টি। তাহলে
এই প্রদত্ত ভগ্নাংশগুলো কি নয়, পরস্পর সদৃশ নয়, এরা হচ্ছে অসদৃশ। সদৃশ যদি হইতে হয় তাহলে প্রত্যেকটিতে অনাবৃত অঙ্কের সংখ্যা সমান থাকবে এবং আবৃত অঙ্কের সংখ্যাও সমান থাকবে। তো আমি প্রথমে লিখে নিচ্ছি যে এখানে অনাবৃত অঙ্ক সংখ্যা যথাক্রমে কত 1, এটাতে অনাবৃত অঙ্ক 0 হচ্ছে একটি অঙ্ক, এই কারণে 1। এটাতেও অনাবৃত অঙ্ক সংখ্যা একটি, এই কারণে 1। আর ওটাতে অনাবৃত অঙ্ক হচ্ছে 3টি, এই কারণে অনাবৃত অঙ্ক সংখ্যা 3। এখানে অনাবৃত অঙ্ক সংখ্যা যথাক্রমে 1 1 3, যাদের মধ্যে 3 বেশি লিখে দিই, যাদের মধ্যে 3 বেশি। এই বড় যে সংখ্যাটা, এই বড় সংখ্যার সমান সংখ্যক অঙ্ক নিতে হবে, অনাবৃত অঙ্ক হবে বড় সংখ্যার সমান এই সদৃশ করার সময়, যাদের মধ্যে 3 বেশি। আবৃত অঙ্ক সংখ্যা এবার লিখব নিচে, আবৃত অঙ্ক সংখ্যা যথাক্রমে দেখো এটাতে আবৃত অঙ্ক একটি 1, তারপরে এটাতে দেখো আবৃত অঙ্ক কয়টি, একটি 1, আর ওটাতে দেখো আবৃত অঙ্ক নাই। তো আবৃত অঙ্ক সংখ্যা ওটাতে 0। তো এখন আবৃত অঙ্ক সংখ্যাগুলোর লসাগু নিতে হয়। তো 1 1 আর 0, 1 1 0-এর লসাগু কিন্তু এই যে 1ই। এখন আমি লিখব যাদের লসাগু 1, যাদের যাদের লসাগু, এই শব্দটা আমি লিখব না, এখানে যেহেতু 0 আছে। এখন সদৃশ করার সময় প্রত্যেকটিতে আবৃত অঙ্ক সংখ্যা হবে একটি করে। হ্যাঁ, এটা তোমরা মনে রাখবে। এখন আমি সুতরাং দিয়ে লিখে নিই। সুতরাং প্রদত্ত ভগ্নাংশগুলোকে উপর থেকে নিচের দিকে লিখে নিব। প্রথমে 2.0 তারপর 8.0 তারপর 7.018। এখন আমরা এখানে সমান দিব, সমান সমান। এখন এই সমান চিহ্নগুলো ডান দিকে এই প্রদত্ত ভগ্নাংশগুলোকে আমরা সদৃশ করব। তো সদৃশ করলে প্রত্যেকটিতে কি যে অনাবৃত অঙ্ক সংখ্যা থাকবে প্রত্যেকটিতে 3টি করে। এই যে আমি গোল চিহ্নিত দিয়ে রাখলাম তোমাদের বোঝার জন্য। আর প্রত্যেকটিতে আবৃত অঙ্ক থাকবে একটি করে। এই যে আমি এখানে গোল চিহ্নিত করে দিলাম। তোমরা এই গোল চিহ্নিত করার দরকার নেই, আমি তোমাদেরকে বোঝানোর জন্য আমি গোল চিহ্নিত করে দিলাম। এখন দেখো, অর্থাৎ দশমিক বিন্দুর ডান দিকে প্রত্যেকটিতে মোট 4টি অঙ্ক দেখা যাবে আপাত দৃষ্টিতে। তো আমি প্রথম ভগ্নাংশটা দিয়ে শুরু করি। 2 পয়েন্ট, এই যে দেখো 0 হচ্ছে অনাবৃত অঙ্ক। তো অনাবৃত অঙ্ক যা আছে তাই লিখতে হবে। এখন আবৃত অঙ্ক
অনাবৃত অঙ্ক এবং আবৃত অঙ্ক মিলে মোট কটি থাকবে বলছিলাম আমরা? তিনটি, আর এখানে একটি, চারটি। তো এখানে জিরোটা হচ্ছে অনাবৃত, এখন এই যে 5 হচ্ছে আবৃত। এখন এই 5টাকে আমরা বারবার লিখে মোট দশমিক বিন্দুর ডান দিকে মোট 4টি অঙ্ক মিল করব। তাহলে 0 একটি অঙ্ক, তাহলে 5টাকে আমরা 3বার লিখলে হয়। এখন দশমিক বিন্দুর ডান দিকের এই প্রথম 3টি অঙ্ক আমরা রাখবো কি? অনাবৃত, আর শেষেরটিকে রাখবো আবৃত। এখন প্রথম 3টি অঙ্ক অনাবৃত, এই প্রথম 3টি অঙ্ক অনাবৃত, এটা আমরা বুঝতে পারলাম কিভাবে? এখান থেকে অনাবৃত অঙ্ক সংখ্যা যে এই যে দেখো সবচেয়ে বেশি, এই বেশি সংখ্যাটাই নিতে হবে এই সদৃশ করার বেলায়। তারপরে দেখো এই 8 পয়েন্ট, এখানে দেখো জিরোটা হচ্ছে অনাবৃত, আর এই 4 হচ্ছে আবৃত। এটাকে আমরা বারবার লিখব 4 4। এখন দেখো প্রথম 3টি অঙ্ক আমরা রাখবো কি? অনাবৃত, আর শেষেরটি আবৃত। তারপর দেখো 7.018, এখানে 018 এই 3টি অঙ্ক অনাবৃত। এখন এটা যেহেতু একটা সসীম দশমিক ভগ্নাংশ, এটার একটা আবৃত অঙ্ক দিতে গেলে 0 দিতে হবে। এখন দেখো এরা এই ভগ্নাংশগুলো পরস্পর সদৃশ। এখন আমরা রেখা টেনে যোগ করে দিব। 5 4 9, তারপর 8 4 12, 12 5 17 7, হাতে আছে 1 2 6, 6 5 11 1, হাতে আছে 1 1, তারপর দশমিক, তারপর কত 10 17। এখন আমরা এই যে দেখো দশমিক বিন্দুর ডান দিকের প্রথম 3টি অঙ্ক অনাবৃত রাখবো, আর শেষের একটি অঙ্ক আবৃত। ঠিক আছে? তো এটাই হচ্ছে আমাদের নির্ণয় যোগফল। সুতরাং নির্ণয় যোগফল 17.117 পৌনঃপুনিক 9। ঠিক আছে? তারপর দেখো আমি করব 15-এর গ। পনেরোর গয়ের প্রশ্নটা আমি প্রথমে লিখে নিচ্ছি। দেখো 0.00 পৌনঃপুনিক 6 প্লাস 0.92 প্লাস 0.134। এখন প্রথমে দেখে নেই ভগ্নাংশগুলো কোন প্রকারের। এটা প্রথমটা আবৃত দশমিক ভগ্নাংশ, দ্বিতীয়টা আবৃত, তৃতীয়টা আবৃত দশমিক ভগ্নাংশ। এখন একটু দেখে নেই প্রথম ভগ্নাংশে। দেখো অনাবৃত অঙ্ক কয়টি, আমি একটু এখানে লিখে দিচ্ছি। দেখো প্রথম ভগ্নাংশটিতে অনাবৃত অঙ্ক কয়টি, আমি একটু অন্য একটা পাতায় লিখে নিচ্ছি। দেখো অনাবৃত অঙ্ক সংখ্যা, আর নিচে লিখতেছি দেখো আবৃত অঙ্ক সংখ্যা, আবৃত অঙ্ক সংখ্যা।
দেখো এবার প্রথমটিতে অনাবৃত অঙ্ক সংখ্যা প্রথমটিতে কত 2টি, এই কারণে 2। আর দেখো দ্বিতীয়টিতে অনাবৃত অঙ্ক নাই, তো অঙ্ক সংখ্যা 0। তৃতীয়টিতে দেখো অনাবৃত অঙ্ক নাই, এই কারণে তৃতীয়টিতে অনাবৃত অঙ্ক সংখ্যা 0। তারপর দেখো আবৃত অঙ্ক সংখ্যা, প্রথমটিতে আবৃত অঙ্ক 1টি, এই কারণে আবৃত অঙ্ক সংখ্যা 1, কমা। দ্বিতীয়টিতে দেখো তোমরা আবৃত অঙ্ক 2টি, তো আবৃত অঙ্ক 2টি হচ্ছে 9 এবং 2, তো 9 এবং 2 দুটি অঙ্ক, এই জন্য আবৃত অঙ্ক সংখ্যা 2। তৃতীয়টিতে দেখো আবৃত অঙ্ক সংখ্যা 3, মানে 3টি অঙ্ক আবৃত, এই কারণে আবৃত অঙ্ক সংখ্যা 3। এখন একটু বোঝো, এখন আমরা যখন প্রদত্ত ভগ্নাংশগুলোকে যোগ করব, তো যোগ করতে গেলে আমরা দেখে নিব এরা প্রথমে সদৃশ কিনা। তো যদি সদৃশ হয় তাহলে প্রত্যেকটিতে অনাবৃত অঙ্ক সংখ্যা সমান থাকবে এবং আবৃত অঙ্ক সংখ্যাও সমান থাকবে। এখন দেখা গেল যে প্রত্যেকটিতে অনাবৃত অঙ্ক সংখ্যা সমান নয়। ওই যে দেখো অনাবৃত অঙ্ক সংখ্যা প্রথমটাতে 2টি, দ্বিতীয়টিতে নাই, তৃতীয়টিতে নাই, তো অনাবৃত অঙ্কের সংখ্যা সমান হলো না। এই কারণে প্রদত্ত ভগ্নাংশগুলো পরস্পর অসদৃশ। সদৃশ হইতে গেলে প্রত্যেকটিতে অনাবৃত অঙ্ক সংখ্যা সমান থাকে এবং আবৃত অঙ্ক সংখ্যাও সমান থাকে। এখানে আবৃত অঙ্ক সংখ্যাও দেখো ভিন্ন ভিন্ন। যাই হোক, এরা আমরা বুঝতে পারলাম এই ভগ্নাংশ 3টি পরস্পর কি অসদৃশ। এখন যখন আমরা সদৃশ করব তখন প্রত্যেকটিতে অনাবৃত অঙ্ক কয়টি হবে, এই নিয়মটা তোমরা বুঝো। প্রত্যেকটিতে অনাবৃত অঙ্ক হবে, এখানে সবচেয়ে বেশি যেইটা অনাবৃত অঙ্ক সংখ্যার মধ্যে যেটা সবচেয়ে বেশি কত 2। যখন আমরা সদৃশ করব প্রত্যেকটিতে অনাবৃত অঙ্ক হবে 2টি করে। আর আবৃত অঙ্ক কয়টি হবে প্রত্যেকটিতে, এখন আবৃত অঙ্ক কয়টি হবে এটা বোঝার জন্য দেখো এই যে 1 2 3 এর লসাগু বের করতে হবে। তো 1 2 3 এর লসাগু কত 6। তাহলে যখন আমরা সদৃশ করব তখন প্রত্যেকটিতে অনাবৃত অঙ্ক থাকবে 6টি করে, অর্থাৎ আর আবৃত অঙ্ক থাকবে প্রত্যেকটিতে 6টি করে, আর অনাবৃত অঙ্ক থাকবে প্রত্যেকটিতে 2টি করে। এই দশমিক বিন্দুর ডান দিকে মোট 8টি অঙ্ক থাকবে। ঠিক আছে, এই জিনিসটা তোমরা মনে রাখবে। এখন দেখো আমি লেখা শুরু করি। এখানে অনাবৃত অঙ্ক সংখ্যা, অনাবৃত অঙ্ক সংখ্যা যথাক্রমে 2 0 0, যাদের মধ্যে 2 সবচেয়ে বড়, যাদের মধ্যে 2 বেশি, সদৃশ যখন করব তখন প্রত্যেকটিতে অনাবৃত অঙ্ক থাকবে 2টি করে, এই যে 2টি করে, এটা তোমরা মনে রাখবে। এবার লিখবো আবৃত অঙ্ক সংখ্যা, আবৃত অঙ্ক সংখ্যা আবৃত অঙ্ক সংখ্যা যথাক্রমে 1 2 3। যাদের এখন এই আবৃত অঙ্ক সংখ্যাগুলো লসাগু নিতে হবে, এই জন্য লিখে দিচ্ছি যাদের লসাগু 6। এখন এই লসাগু 6, এখন এই যখন আমরা সদৃশ করব তো প্রত্যেকটিতে আবৃত অঙ্ক নিতে হবে 6টি করে। এই যে লসাগু 6 হইল না, এই প্রত্যেকটিতে আবৃত অঙ্ক হবে এই 6টি। ঠিক আছে, আমি গোল চিহ্নিত করে দিলাম তোমাদেরকে বোঝানোর জন্য।
এখন আমরা প্রদত্ত ভগ্নাংশগুলোকে উপর থেকে নিচের দিকে লিখব। তো প্রদত্ত ভগ্নাংশগুলো কি, আমি সুতরাং দিয়ে লিখি। সুতরাং 0.00 তারপর 0.92, তারপর 0.134। এখন সমান চিহ্ন দেই, সমান চিহ্ন সমান চিহ্ন সমান চিহ্ন। এখন এই সমান চিহ্নের ডান দিকে আমরা এই প্রদত্ত ভগ্নাংশগুলোকে সদৃশ করব। এখন এই সদৃশ করলে প্রত্যেকটিতে অনাবৃত অঙ্ক থাকবে 2টি করে, খেয়াল করো এখানে 2টি করে, আর আবৃত অঙ্ক থাকবে প্রত্যেকটিতে 6টি করে। অর্থাৎ দশমিক বিন্দুর ডান দিকে আপাত দৃষ্টিতে মোট 8টি অঙ্ক থাকবে। মোট 8টি অঙ্ক থাকবে। এখন দেখো প্রথম ভগ্নাংশের দিকে দশমিক বিন্দুর ডান দিকে আপাত দৃষ্টিতে দেখা যায় 3টি অঙ্ক। যখন সদৃশ করব তখন দেখা যাবে 8টি অঙ্ক। এখন 8টি অঙ্ক কিভাবে মিল করব দেখো, লেখি নেই। 0. অনাবৃত অঙ্ক 00, এখানে আবৃত অঙ্ক 6। এই আবৃত অঙ্ক 6টাকে আমরা বারবার লিখব, লিখলে তখন লিখে আমরা দশমিক বিন্দুর ডান দিকে মোট 8টি অঙ্ক মিল করব। তো এখানে 0 2টি অঙ্ক, তাহলে এই পৌনঃপুনিক 6 অঙ্কটাকে আমরা আরও 6 বার লিখব। 1 2 3 4 5 6। এখন দেখো এই দশমিক বিন্দুর ডান দিকে দেখো এখন মোট 8টি অঙ্ক হলো। এদের মধ্যে প্রথম 2টিকে রাখি আমরা অনাবৃত, আর শেষের 6টিকে আবৃত। তো শেষের 6টি অঙ্ককে আবৃত রাখতে গেলে এই প্রথম অঙ্ক এবং শেষ অঙ্কের উপর পৌনঃপুনিক ডট দিলেই চলে। এবার দেখো দ্বিতীয় ভগ্নাংশ 0. এখানে দশমিক বিন্দুর ডান দিকে মোট 8টি অঙ্ক মিল করব। তো 8টি অঙ্ক মিল করতে গেলে এই যে আবৃত অঙ্ক 9 এবং 2, এটাকে আমরা বারবার লিখব, লিখে মোট 8টি অঙ্ক মিল করব। তাহলে 9 2 9 2 9 2 9 2। এখন দেখো এই প্রথম 2টি অঙ্ক অনাবৃত রাখি, আর শেষের 6টি অঙ্ক আবৃত। তো এখানে আবৃত পৌনঃপুনিক ডট, এখানে পৌনঃপুনিক ডট। তারপর দেখো সব শেষের দশমিক ভগ্নাংশ কত 0. দেখো এখানে আবৃত অঙ্ক কত 134। তো দশমিক বিন্দুর ডান দিকে এখন আমরা মোট 8টি অঙ্ক লিখব। তো 8টি অঙ্ক এই 134 বারবার লিখে মিল করব। 1 3 4 1 3 4 1 3। প্রথম 2টি অঙ্ক অনাবৃত রাখি 1 এবং 3, আর শেষের 6টি অঙ্ক আবৃত, যে এখান থেকে। এখন দেখো দশমিক বিন্দুর ডান দিকে প্রত্যেকটিতে অনাবৃত অঙ্ক দেখো 2টি করে, আর আবৃত অঙ্ক মোট 6টি করে। তাহলে এই ভগ্নাংশগুলো কি হলো, দশমিক বিন্দু সমান চিহ্নের ডান দিকের যে ভগ্নাংশগুলো এরা পরস্পর কি হলো, সদৃশ হয়ে গেল। এখন আমরা নিচে রেখা টেনে যোগ করে দিব। 3 2 5 6 5 11 1, হাতে আছে 1 2 9 2 11 11 6 17 7, হাতে আছে 1 5 5 2 5 5 2 7 7 6 13 3, হাতে আছে 1 10 10 3 13 13 6 19 9, হাতে আছে 1 2 4 6 4 10 0, হাতে আছে 1 5, হাতে আছে 1 10 14 14 6 20 0। এখানে দেখো 20 0, হাতে আছে 2। এই যে এখানে দেখো এই যে 4 9 আর 6 যোগ করে আমরা 20 পেলাম, 20 0, হাতে আছে 2। এখন এই যে 4 9 6 হলো এখানে আবৃত দশমিক ভগ্নাংশগুলোর সর্ববাম দিকের কি পৌনঃপুনিক, সর্ববামের পৌনঃপুনিক অঙ্ক। এখন আবৃত দশমিক ভগ্নাংশ যোগ করার ক্ষেত্রে সর্ববাম দিকের পৌনঃপুনিক অঙ্কগুলো যোগ করার সময় যেটা হাতে থাকে যে অঙ্কটা, ওই অঙ্কটা আবার যোগফলের সর্বডান দিকের অঙ্কের সাথে যোগ করতে হয়। এই যে যোগফলের, এখানে আমি যোগফলের সর্বডান দিকের অঙ্কের সাথে যোগ করে রাখলাম, এটা আমি পরে যোগ করে দিব।
তো এখানে হাতে ছিল কত, যোগ করে পাইছিলাম 20-এর শূন্য, হাতে আছে 2। এই হাতের 2 আবার এর বাম পাশের অঙ্কগুলোর সাথে আবার যোগ করে নিতে হবে। 3 2 5, 5 2 7, হাতে কিছু নাই, 9 1 10-এর শূন্য, হাতে আছে 1, তারপরে এখানে 1। তারপর এই দুইটা আবার যোগ করে দাও, 2 1 3, দেখো 3, তারপর 7 3 9 0 0, তারপর 7 0 দশমিক, তারপরে 1। এখন দেখো দশমিক বিন্দুর ডান দিকে প্রথম দুটি অঙ্ক আমরা কি রাখবো, অনাবৃত, আর শেষের 6টি কি রাখি, আবৃত। তো এইখানে পৌনঃপুনিক ডট আর এখানে পৌনঃপুনিক ডট দিলে এই যে দেখো 1 2 3 4 5 6, এই 6টি অঙ্ক আবৃত হয়ে গেল। তাহলে এটাই হচ্ছে আমাদের নির্ণেয় যোগফল। তো আমি লিখে দিই, সুতরাং নির্ণেয় যোগফল কত, 1.07, পৌনঃপুনিক 0.09373। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আজকের ক্লাসটাতে যা আলোচনা করলাম তা তোমরা সবাই বুঝতে পারছো। তো আমি আমার ক্লাসটাকে আর দীর্ঘায়িত করছি না, তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ।